বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 25। লেখিকা জেরিন আক্তার নিপা। জীবন অফিসে চলে গেলে স্প্রিয়া এতক্ষণ রুমে বসেছিল। সারাটা দিন কি সে এই রুমে বসে থাকবে? কি করবে সে? কিভাবে সময় কাটাবে? বড় আম্মুকে ছাড়া তো কারোর সাথে কথাও হয়নি তার। স্প্রিয়া নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। পিছন থেকে তাকে কেউ একজন ডাকলো, এই মেয়ে এদিকে এসো। স্প্রিয়া বুঝতে পারছে না একটা মেয়ে তাকে ডাকছে। কে এই মেয়ে? সম্পর্কে জীবনে কি হয়? স্প্রিয়া তাকে কি বলে ডাকবে? আরশি বলল, হ্যাঁ তোমাকেই ডাকছি, এদিকে আসো। স্প্রিয়া এগিয়ে গেলে আরশি ভালো করে স্প্রিয়ার দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, কে তুমি? স্প্রিয়া বুঝতে পারছে না সে কি বলে নিজের পরিচয় দেবে। আস্তে করে স্প্রিয়া বলল, আমার নাম স্প্রিয়া। ও, এ বাড়িতে নতুন এসেছো? দেখেই বুঝতে পেরেছি তুমি নতুন কাজের লোক। তা তুমি উপরে কি করছো? হ্যাঁ, তুমি জানো না আমাদের বাড়ির কাজের লোকেরা দোতলায় আসে না? এখন যাও, আমার ব্রেকফাস্ট আমার রুমে নিয়ে আসো। সকালে খাবার টেবিলে আরশি ছিল না, তাই সে স্প্রিয়াকেও চিনতে পারেনি। সে ভাবছে স্প্রিয়া হয়তো নতুন কাজের লোক। আরশির মুখে কাজের লোক কথাটা শুনে স্প্রিয়ার চোখ ছলছল করছে। আরশি আবার বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কি বলেছি শুনতে পাওনি? আমার খাবার রুমে দিয়ে যাও। স্প্রিয়া এই বাড়ির কাজের লোক না আরশি, তুই অন্য কাউকে তোর খাবার আনতে বল। জীবন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথাটা বলল। আরশি আর স্প্রিয়া দোতলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলছিল। জীবন ভিতরে এসে আরশির সব কথাই শুনেছে। আরশি কপাল কুঁচকে বলল, ও কাজের লোক না? জীবন স্প্রিয়ার পাশে এসে দাঁড়িয়ে বলল, না, স্প্রিয়া এবারের বউ, আমার স্ত্রী আর তোর ভাবি। জীবনের কথা শুনে আরশি হতভম্ব হয়ে রইল। চোখ কপালে তুলে প্রায় চেঁচিয়ে বলল, এ মেয়েটা তোমার ওয়াইফ? হ্যাঁ, তুমি ওকে বিয়ে করতে পারো না? জীবন মুখ বাঁকিয়ে হেসে বলল, কেন পারি না? কারণ তুমি নূপুরকে ভালোবাসো। ওটা একসময় বাসতাম, কিন্তু এখন বাসি না। আমি তোমার এই বিয়ে মানি না। জীবন এবার শব্দ করে হেসে ফেলে বলল, আমার বিয়ে তুই না মানার কে? স্প্রিয়াকে আমি বিয়ে করেছি, ও আমার বউ। এটা তুই না মানলেও আমার কিছু যায় আসে না। বাহ, তোর মানা আর না মানাতে এই সত্য পরিবর্তনও হবে না। আরশি জীবনের শার্টের কলার ধরে বলল, তুমি এটা করতে পারো না। তুমি জানো আমি তোমাকে। জীবন এক ঝটকায় আরশিকে দূরে সরিয়ে দিয়ে বলল, একটা থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দেবো, অসভ্য মেয়ে। আমি তোর বড় ভাই, তোর সাহস কী করে হয় আমার শার্টের কলা ধরা? নেক্সট টাইম থেকে এমন কিছু করার সাহস করিস না। যদি করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুই আমার বিয়ে না মানার কে? আমি তোর থেকে অনুমতি নিয়ে বিয়ে করব? স্প্রিয়া আমার স্ত্রী, ওকে সম্মান করতে না পারলে অসম্মানও করতে পারবি না। মনে রাখিস কথাগুলো। আরশি থমকে দাঁড়িয়েছে। জীবন স্প্রিয়া নিজের হাতের মুঠোয় নিয়ে আরশির সামনে থেকে চলে গেল। রুমে এসে পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেডে ছুঁড়ে রাখলো। স্প্রিয়া আরশি আর জীবনের কথা কিছুই বুঝতে পারেনি। ভাই বোনের সম্পর্কে এমন হয় নাকি? জয় আর স্প্রিয়া তো এমন না। জীবন রাগে ফুঁসছে। ওর সাহস কী করে হয় এভাবে কথা বলা? কিছু না বলতে বলতে কোনো দিন ওর সাহস বেড়ে গেছে। স্প্রিয়া জীবনের রাগের কারণ ধরতে পারছে না। আরশি তাকে কাজের লোক বলেছে এজন্য জীবন রাগ করছে, নাকি জীবনের সাথে ওভাবে কথা বলছে বলে রাগ করেছে? দাঁতে দাঁত চেপে জীবন আবার বলল, তখন সাথে সাথে এক চোর বসিয়ে দিলে এমন করার সাহস পেত না। স্প্রিয়া ভয়ে ভয়ে জীবনের কাছে গিয়ে আস্তে করে বলল, আপনি রাগ করবেন না প্লিজ। জীবন স্প্রিয়ার দিকে তাকানো মাত্রই যেন তার রাগ কমে গেল। শান্ত গলায় বলল, তুমি রুম থেকে বের হয়েছিলে কেন? সারাদিন কি আমি রুমে বসে থাকবো? স্প্রিয়া এই প্রথম জীবনের কথার পিঠে কথা বলেছে। কাল ওদের বাড়ি থেকে আসার পর থেকে এটাই জীবনের সাথে স্প্রিয়ার প্রথম কথা। জীবন উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, রুমে বসে থাকবে না, কিন্তু আশির সাথেও কথা বলবে না। বড় আম্মুর কাছে থাকবে সবসময়, আর কিছু লাগলে খালাকে বলবে। জীবন শার্ট খুলে বেডের উপরে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। স্প্রিয়া শার্ট হাতে নিল গুছিয়ে রাখার জন্য। জীবন বের হয়ে এলে স্প্রিয়া বলল, আপনি তো অফিসে গিয়েছিলেন, এত তাড়াতাড়ি ফিরে? প্রশ্ন শেষ করার আগেই জীবন উত্তর দিয়ে বলল, জয় আসবে, আমাদের সাথে লাঞ্চ করবে, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি। ভাইয়া আসবে? ফোন করে তো আসতে বলেছি। জয় এসেছে। জীবন স্প্রিয়া জয় একসাথে বসে খাচ্ছে। ফরিদার রুমে চলে গেছেন। আজ ওনার শরীরটা তেমন ভালো লাগছে না। জয় খেতে খেতে স্প্রিয়াকে জিজ্ঞেস করলো, বেবলি এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? স্প্রিয়া মাথা নাড়িয়ে না করলো। জীবন তোর ঠিকঠাক খেয়াল রাখছে, নাকি আমার বোনটার অযত্ন হচ্ছে? জীবন পাতে তরকারি নিতে নিতে বলল, স্প্রিয়া বলে দাও তো, জয়দের বাসায় থাকতে তোমার যতটা যত্ন হয়েছে এখানে আসার পর তার থেকে বেশি হচ্ছে।
এটাই ভালো। আমার বোন কষ্ট পেলে কিন্তু তোর খবর আছে। ওরে শালা, আমার বাড়িতে বসে আমাকে ধমকি দেওয়া হচ্ছে। এই শালা বলবি? জয় থেমে গেল। জীবন হেসে বলল, বল কি বলছিলি? শালা বলবি না এটাই বলছিলি তো? জীবন হাসছে। আগে জীবন জয়কে শালা বললে জয় তাকে বারণ করতো, কিন্তু এখন তো বারণ করতে পারবে না। তোর বড় আম্মু বিয়েটা কীভাবে নিয়েছে? সবাই খুশি হয়ে মেনে নিয়েছে। বড় আব্বু তো বলেছিল বিয়ে উপলক্ষে পার্টি রাখবে, হঠাৎ করে বিয়েটা হওয়ায় কাউকেই জানানো হয়নি। ভালো। আর সে দরজা ঠেলে ভিতরে ঢুকে টেবিলের উপর বাবার সামনে ব্যাগটা শব্দ করে রাখলো। রাগে কিরমির করতে করতে বলল, এটা কি হলো ড্যাড? কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? সকালে তুমি বাসা থেকে আসোনি? জীবন বিয়ে করেছে, ওর বউকে তুমি দেখোনি? আনোয়ার হোসেন শান্ত থেকে বললেন, জানি আর দেখছিও। তুমি সব জেনেও কীভাবে শান্ত আছো? কিছু করছো না কেন তুমি? তুমি তো বলেছিলে জীবনের সাথে আমার বিয়ে হবে, যেভাবে হোক তুমি সেটা সম্ভব করবে। তাহলে এখন জীবন ওই মেয়েটাকে কীভাবে বিয়ে করতে পারলো? কীভাবে ড্যাড? জীবন বিয়ে করবে এই বিষয়ে আমি কিছুই জানতাম না। হয়তো জীবন আমাদের প্ল্যান নষ্ট করার জন্য এমন কিছুই করেছে। আমি কিছু জানি না ড্যাড। তুমি ওই মেয়েটাকে জীবনের লাইফ থেকে দূর করো, যেভাবে হোক তুমি ওদের ডিভোর্স করিয়ে দাও। রিল্যাক্স আসি, মাথা গরম করে সব সময় সব কাজ করা যায় না। কিছু কাজের জন্য ধৈর্য ধরতে হয়, কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। কীভাবে রিল্যাক্স থাকবো ড্যাড? তুমি বলো। ওই মেয়েটা আমার চোখের সামনে দিয়ে ঘুরবে আর আমি ওকে দেখে রিল্যাক্স থাকবো, খুশি খুশি ওদের বিয়ে মেনে নেব? নো ড্যাড, তুমি কিছু না করলেও আমি তো কিছু একটা অবশ্যই করব। ওই মেয়েটাকে এত সহজে আমি ছেড়ে দেবো না। ও আমার জায়গা নিতে চাচ্ছে, আমি ওর লাইফ হেল্প করে দেব। তুমি দেখে নিও। আরশি ব্যাগ নিয়ে বাবার অফিস থেকে বেরিয়ে গেল। আনোয়ার হোসেন আরশির পাগলামি দেখে বিরক্ত হচ্ছেন। তিনি দুহাত টেবিলের উপর রেখে বললেন, এই মেয়েটা একটুতে এত অধৈর্য হয়ে পড়ে কেন? কেন বুঝতে চায় না সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে? শুধু শুধু মাথা গরম করে আমার বানানো সব প্ল্যান নষ্ট করে দেয়। আনোয়ার হোসেন জানালেন, দুদিন পর তিনি বাড়িতে পার্টি রেখেছেন। সব আয়োজন তিনিই করবেন। পরিচিত সবাইকে ইনভাইট করেছেন। জীবনকে বলেছে তার চেনা জানা সবাইকে ইনভাইট করতে। আরশি বাবার উপর ক্ষেপে আছে। কোথায় বাবা ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করবে তা না করে পার্টি অ্যারেঞ্জ করেছে? কোনো মানে হয় এসবের? পার্টির দিন জীবন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেল। পার্টি রাতে হবে, তবে সকাল থেকে আয়োজন চলছে। এ বাড়িতে স্প্রে কোনো কাজ নেই। বড় আম্মু রান্না করে যেতে দিচ্ছে না। জীবন তাকে রুম থেকে বের হতে দেয় না। সকালে নিজের সাথে বসে খাওয়ায়, দুপুরে খালাকে বলে যায় স্প্রের খাবার রুমে দিয়ে আসতে। রাতে জীবন অফিস থেকে আগে আগে ফিরে আসে। জীবন আরশিকে স্প্রের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। বেরিয়ে যাওয়ার আগে জীবন স্প্রেকে ডাকলো, স্প্রেয়া স্প্রেয়া। স্প্রে রুমে এসে বলল, দেখেছেন? কোথায় ছিল এতক্ষণ? জেঠিমার কাছে। আপনি কি কোথাও বের হচ্ছেন? দুপুরে আগে ফিরে আসবো। আর আসতে দেরি হলে তুমি আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিও। কিছু লাগলে খালাকে ডাকবে। আর আরশির সাথে একদম কোনো কথা বলবে না। জীবন বেরিয়ে যাওয়ার সময় স্প্রে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? কথাটা স্প্রে নিচের দিকে তাকিয়ে বলছে। জীবন দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে স্প্রের দিকে ফিরে তাকিয়ে বলল, সেটা আমি ফিরলেই দেখতে পারবে। এখন আসি। জীবন চলে যাবার পরে স্প্রে রুমে বসে রইল। নিচে পার্টির আয়োজন চলছে, বিকেলে মানুষ আসতে শুরু করবে। স্প্রে আগে কখনো পার্টিতে যায়নি, ওদের বাসায় কোনো দিন পার্টি হয়নি। বড়লোকদের এসব পার্টির অভ্যাস থাকে, তাদের নেই। তারা মধ্যবিত্ত, খুব সাধারণভাবে তারা বড় হয়েছে। তাদের জীবনযাপন বিলাসিতা নেই। দুপুরে জীবন স্প্রের বাবা মা আর তোয়াকে নিয়ে ফিরে এসেছে। স্প্রে বাবা মাকে দেখে নিজেকে সামলে রাখতে পারলো না, মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। তানিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? আমরা তো তোকে দেখতে এসেছি। কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? স্প্রে মাকে ছেড়ে বাবার কাছে গেল। বাবার বুকে মাথা রেখে বলল, বাবা তুমি এত রোগা হয়ে গেছো কেন? ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তাই না? তুই নেই, আমার খাওয়া দাওয়ার খেয়াল কে রাখবে বল তো মা? তো স্প্রে কাছে এসে বলো, আপু তুমি আমাকে দেখছো না নাকি? আমিও এসেছি, আমাকেও একটু আদর করো। স্প্রে কান্নার মাঝে হেসে দিয়ে বলল, আমার বোনটা, কেমন আছিস তুই? আমাকে মিস করেছিস? তো আর ঠোঁট বাঁকিয়ে বলল, অনেক মিস করেছি আপু। আমি আগে জানতামই না আমি যে তোমাকে এতটা ভালোবাসি। তুমি চলে আসার পর বুঝতে পারলাম আমরা সবাই তোমাকে অনেক মিস করি। স্প্রে তোয়াকে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল, তোমরা একা এসেছো? খালামণি, জয় ভাইয়েরা এরা কোথায়? ওরা আসবে না? তানিয়া বললেন, আমাদের তো জীবন গিয়ে নিয়ে আসলো। তোর খালামণিরা পরের দিনই চলে এসেছিলো। ওরা এখান থেকেই আসবে। জীবন ওদের গিয়ে নিয়ে এসেছে শুনে স্প্রে জীবনের দিকে তাকালো। জীবন পাশেই দাঁড়িয়ে আছে। এতক্ষণ চুপ করে ওদের কান্নাকাটি, ভালোবাসার মুহূর্ত উপভোগ করছিল। স্প্রিয়া বাবা মাকে দেখে কতটা খুশি হয়েছে। এখান আসার পর থেকে স্প্রিয়া কোনো কিছুতেই মন লাগছিল না। এটা জীবন ভালোই বুঝতে পারছিল। তার বাবা মা নেই, হঠাৎ করে বাবা মাকে ছেড়ে থাকতে একটা কষ্ট হয়।
তা জীবন জানে। আপনজনদের থেকে দূরে থাকা সহজ কাজ নয়। জীবন খালাকে ডেকে বলল, খালা, আপনাকে সকালে যে রুমটা গুছিয়ে রাখতে বলেছিলাম, আপনি বাবা মাকে ওই রুমে নিয়ে যান। ওনারা ফ্রেশ হয়ে সরলে কিছু খেতে দেবেন। অনেকটা পথ এসেছে, আর বড় আম্মুকে বলবেন ওনারা চলে এসেছেন। খালাকে কথাগুলো বলে জীবন পলাশ আর তানিয়াকে উদ্দেশ্য করে বলল, মা, বাবা, আপনারা রুমে যান, রেস্ট নিন, আমি একটু পরে আপনাদের কাছে আসছি। বড় আম্মু বড় আব্বুর সাথে না হয় রাতে আলাপ করিয়ে দেব, এখন রুমে গিয়ে ফ্রেশ হন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।